খুবই বোল্ড এবং সুন্দরী হওয়ার কারণে হিয়ার উপর কুনজর ছিল অনেকেরই। আর এরই ফলস্বরূপ একদিন সে তাদের লালসার শিকার হয়ে যায়। কয়েকজন নরপশু মিলে তার উপর চালায় শারীরিক নির্যাতন। আর এই ব্যাপারটা যখন তার বড় বোন দিয়া জানতে পারে, তখন সে তার ছোট বোনের জাস্টিসের জন্য লড়াই শুরু করে। কিন্তু হিয়ার তো সেদিনকার কোনো স্মৃতিই মনে ছিল না। আর এখন তারা কিভাবেই বা সেই কালপ্রিটদেরকে খুঁজে বার করবে, আর কিভাবেই বা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, সেটাই দেখবো আজকের এই গল্প জাজমেন্ট ডেতে। শুরুতেই আমরা নদীতে একটি মেয়েকে দেখতে পাই যে রক্তমাখা অবস্থায় শুয়েছিল একটি নৌকার উপরে। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। তখন আমরা দেখতে পাই কিছু পুলিশ অফিসারকে, তারা নৌকায় করে খুঁজে বেড়াচ্ছিল কাউকে, হয়তো এই মেয়েটিকেই খুঁজছিল তারা। মেয়েটি যেহেতু নৌকার মধ্যে শুয়েছিল তাই জন্য পুলিশরা তাকে দেখতে পায়নি। নৌকাটি নিজের মতনই ভাসতে ভাসতে চলতে থাকে। এরপরেই সিন চেঞ্জ হয়, আমরা দিয়াকে দেখতে পাই। দিয়ার ছোট বোন হিয়া, তাকে বিকেল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ লাগানোর পরেও কোনো খবর পাওয়া যায়নি তার। আর এই কারণে দিয়া স্বাভাবিকভাবে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আর সে তার ছোট বোনকে খুব ভালোবাসতো, তাই জন্য তার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছিল যে তার বোন ঠিক আছে তো, কি অবস্থায় আছে সে বারবার হিয়ার নাম্বারে ফোন করছিল, কিন্তু এতবার ফোন করার পরেও সে ফোন রিসিভ করছিল না। দিয়া বুঝতে পারে না তার বোনের ঠিক কি হলো। তারপরে আমরা দেখতে পাই দিয়ার সাথে সেখানে দিয়ার ফ্ল্যাটমেট সঞ্জনা আর হিয়ার বন্ধু কিঞ্চুকও রয়েছে। তারা দুজনেই তাকে বলার চেষ্টা করে চিন্তার তো কিছুই নেই, সে হয়তো কোথাও পার্টি করছে, তাই জন্যই হয়তো ফিরতে দেরি হচ্ছে, সে হয়তো ঠিক সময় বাড়ি ফিরে আসবে। তখন দিয়া জানায় সে তো প্রথমবার কলকাতাতে এসেছে, সে তো রাস্তা ঠিক মতন চেনেই না। সঞ্জনা তখন তাকে এটা সেটা বলে মন ভোলানোর চেষ্টা করছিল। এমন সময়ই দিয়ার কাছে একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে, আর কেউ একজন জানায় হিয়া খুব বিপদে রয়েছে, তারা যেন তাকে যা হোক করে বাঁচিয়ে নেয়। এই ফোন পাওয়ার পরপরই দিয়া তো পুরোপুরি দিশেহারা হয়ে যায়। সে কি করবে সে তো কিছুই বুঝতে পারছিল না। এরপরে এই দৃশ্যটি চলে যায় অতীতে। এই গল্পটি দুটো টাইম লাইনের মধ্যে চলতে থাকে, একটি অতীতে যখন হিয়া হারিয়ে যায়নি, আর একটি বর্তমানে হিয়া হারিয়ে যাওয়ার পরের গল্প। আর এইদিকে আমরা হিয়াকে দেখতে পাই, সে ব্যান্ডে গান করত, আর সে তার শহরে ভীষণ জনপ্রিয়ও ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারি হিয়া খুব ভালো মনের একটি মানুষ ছিল, আর হ্যাপি মেন্টালিটির মানুষ ছিল। আর হিয়ার পরে আমরা দিয়াকে দেখতে পাই, যে নিজের শহর থেকে কলকাতা যাওয়ার জন্য গোছগাছ করছিল। সে ল নিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা শেষ করার পরে এখন কলকাতায় গিয়ে সে প্র্যাকটিস করছে। সে কিছুদিনের জন্য বাড়িতে এসেছিল, সে আবারও কলকাতায় ফিরে যাচ্ছে। আর তখনই আমরা দিয়ার ভাইকে দেখতে পাই, আর সে সব সময়ের মতন দিয়াকে হিয়ার সাথে তুলনা করতে থাকে। তার মা তাকে বলে তাদের জীবনে টাকা পয়সার কোনো কমই নেই, তার শহর থেকে এত দূরে গিয়ে কলকাতায় গিয়ে এসব করার কি বা দরকার। দিয়া তখন বলে সেও তার বাবা দাদার মতন স্ট্যাবলিশ হতে চায়, সেইভাবে ঘরের মধ্যে বসে থাকতে চায় না, তারও একটা স্বপ্ন রয়েছে। দিয়া রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বার হতেই যাবে, তখনই পুলিশ স্টেশন থেকে তার কাছে একটা ফোন আসে, আর তাকে বলা হয় হিয়া পুলিশ স্টেশনে রয়েছে। এই কথা শুনে তো দিয়ার পরিবার সোজা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। আর সেখানে আমরা দেখতে পাই অভিষেক নামের একটি ছেলে এবং তার ব্যান্ড দলের সাথে হিয়া এবং হিয়ার ব্যান্ড দলের ঝামেলা বেঁধে যায়। আর এই মারামারির এক পর্যায়ে তাদেরকে পুলিশ এখানে তুলে এনেছে। দিয়ার পরিবারের সাথে সাথেও অভিষেকের বাবা সেখানে চলে আসে, যে কিনা এই এলাকার খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ছিল। তাকে সবাই বেশ ভয় পাচ্ছিল, কিন্তু এখানে হিয়া খুবই অন্যরকম ছিল। সে তো এই লোককে বিন্দু মাত্রই পাত্তা দেয় না। যাই হোক, সবকিছু মিটমাট করার পরে অভিষেকের বাবা তাকে সবার সামনেই থাপ্পড় বসিয়ে দেয়। দৃশ্যটা আবারও প্রেজেন্ট টাইমে শিফট হয়ে যায়। তারপরে আমরা দিয়া, কিংসুক আর সঞ্জনাকে দেখতে পাই। তারা পুলিশ স্টেশনে এসেছিল। আসলে এখানে তারা হিয়ার জন্য একটা মিসিং কমপ্লেন করতে এসেছিল, তবে পুলিশটি কমপ্লেন নিচ্ছিল না, সে উল্টে তাদের সাথে মিসবিহেভ করছিল। আর পুলিশটি হিয়ার ছবি দেখে দিয়াকে বাজে ভঙ্গিতে জিজ্ঞাসা করে সে কি এমন ছোট ছোট পোশাক পরতো, এগুলো পরে কি সে বাইরে বার হয়েছিল নাকি এর থেকেও ছোট পোশাক পরে বাইরে বার হয়েছে। দিয়া রেগে গিয়ে বলে আপনি এভাবে কথা বলতে পারেন না। তখন পুলিশটি আরো বেশি রেগে যায় এবং তার সাথে আরো নোংরা ব্যবহার করতে থাকে। পুলিশটি এখন সঞ্জনা এবং দিয়াকে নিয়েও নোংরা নোংরা মন্তব্য করতে শুরু করে। দিয়া তখন আর নিতে না পেরে পুলিশ স্টেশন থেকেই বেরিয়ে আসে। কিংসুক তখন দিয়াকে বলে সে একটু বেশি রিয়াক্ট করছে। এই কথাটা শোনার পরে তো দিয়ার আরো বেশি রাগ হয়ে যায়। আর এখানে কিংসুককে সে বলে
আমার বোন হারিয়ে গেছে, তোমার মনে হচ্ছে আমি ওভার রিয়াক্ট করছি? আর এরপরে সে সঞ্জনাকেও উল্টো পাল্টা বলে দেয়, কারণ সঞ্জনাও তাকে কোনোভাবে সিরিয়াসলি নিচ্ছিল না। তারপরে দিয়া খুব কাঁদতে থাকে, কারণ ইতিমধ্যে সঞ্জনা রাগ করে চলে গিয়েছে, তাই জন্য সে কিংসুককে জড়িয়ে ধরে কাঁদছিল। সে জানে না তার বোন কোন অবস্থায় আছে, কিভাবে আছে, তার খুবই চিন্তা হচ্ছিল। আর তখনই কিংসুক তাকে ঠান্ডা করার অনেক চেষ্টা করছিল। সিনটা আবারও পাস্টে চলে যায়। আমরা দেখতে পাই দিয়া এবং হিয়াকে। দুই বোনের মধ্যে ভীষণ মিল ছিল আর ভালোবাসা ছিল। দুই বোনে ডিফারেন্ট হলে কি হবে, দুজনে দুজনকে বহুত সাপোর্ট করত। আর তারপরে আমরা রাহুল নামের একটি ব্যক্তির ব্যাপারে জানতে পারি। সোশ্যাল মিডিয়ায় রাহুল হিয়াকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতো আর তার সঙ্গে অনেক বাজে কিছু করার হুমকিও দিত। তাই জন্য হিয়া একবার তার সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খুব লেখালেখি করে, আর এরপরই রাহুল বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিন দিয়া তাকে বারবার বারণ করে যে হিয়া যেন এইসব নিয়ে বেশি মাথা না ঘামায়, এইসবের মধ্যে না জড়ায়, সে বিপদে পড়তে পারে। সে যেন শুধু রাহুলকে ব্লক করে দেয়, কিন্তু হিয়া তো কোনো কথাই শোনে না। তারপরে আমরা হিয়ার মিসিং হওয়ার দিনের ঘটনা দেখতে পাই। হিয়া সেদিন পাবে গিয়েছিল, আর ওই দিন হিয়ার সাথে আবারও রাহুলের দেখা হয়েছিল, আর রাহুল তখন তার কাছে আবারও ক্ষমা চায়। আর এরপরই আবার দৃশ্য চলে যায় সেই নৌকার মেয়েটির দিকে, যে মেয়েটি আর কেউ নয়, হিয়াই ছিল। রক্তমাখা হিয়া তখন অবধি মারা যায়নি, তার মধ্যে প্রাণ ছিল। আর তখনই বৃষ্টির ফোঁটা পড়ে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। অনেক কষ্টে এসে নিজেকে কোনো মতে নৌকা থেকে টেনে নামায়। অন্যদিকে দিয়া তখনও তার বোনের জন্য চিন্তা করছিল। আর ঠিক এই সময় সঞ্জনা দূর থেকে দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে আর একটা জুতা দেখায়, যেটা সঞ্জনা হিয়াকে কিনে দিয়েছিল। আর এই জুতোটাই সে রাস্তায় পড়ে থাকতে দেখেছে, তাই জন্য এবার তারও খুবই চিন্তা হতে শুরু করে, না জানি মেয়েটার সাথে কি হয়েছে। আবারও সেই প্রাইভেট নাম্বারটি থেকে ফোন আসে এবং সেই কণ্ঠস্বরটি বলে তার বোন হিয়া মারা গিয়েছে। এই কথাটা শোনার পরে দিয়া তো খুবই ভয় পেয়ে যায়। তারা তখনই চলে যায় পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশরা তখন ঠিক আগের মতনই তাদের সাথে সেম বিহেভ করে। কিন্তু দিয়া বারবার বলে তাদের সাথে তার বোনকে খুঁজতে যেতে, কিন্তু তারা তো কোনোভাবে যেতেই চাইছিল না। এক পর্যায়ে না পেরে দিয়া সেই পুলিশের পা অবধি ধরে নেয়। ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে। সে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে, কিন্তু পুলিশ তার স্বভাব মতন সেই লোকটির সাথেও খারাপ বিহেভ করতে থাকে। এরপরে লোকটি সিনিয়র অফিসারের রুমে চলে যায় এবং তাকে গিয়ে নিজের আইডি কার্ড দেখায়। তারপর আমরা জানতে পারি সে এখানকার সিনিয়র অফিসার জাভেদ খান। এটা দেখার পরে তো সেই পুলিশটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যে সে কার সাথে এভাবে কথা বলছিল। তাই জাভেদ খান এবারে দিয়ার কমপ্লেন নেয়, আর তার সঙ্গে সঙ্গে ওই দুটো পুলিশ অফিসারকে সাসপেন্ডও করে দেয়। আর দিয়াও এবারে কিছু আশার আলো খুঁজে পায়। দিয়া তখন জাভেদ খানকে তার সবকিছু খুলে বলে। অন্যদিকে দিয়া হিয়ার বাবা মাও খুব চিন্তিত ছিল। তারপরে আমরা একটা সিন দেখতে পাই যেখানে কলকাতা পুলিশ একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর সেখানে কিছু লোকেরা এসে তাদেরকে জানায় যে নদীর ধারে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে, আর সেই লাশটিকে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে থানায় দিয়া একাই বসেছিল। সঞ্জনা একজন এয়ার হোস্টেস ছিল, তার জন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল, তার ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল বলে। আর কিংসুকের মেডিকেলে এমার্জেন্সি চলে আসে, কারণ সে একজন ডক্টর ছিল। আর দিয়া যেহেতু খুব একা হয়ে গিয়েছিল, যার জন্য সে খুব অস্থির হয়ে উঠছিল, সেই জন্যই জাভেদ খান তখন তার পাশে বসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে আমরা অভিষেক আর রাহুলকে দেখতে পাই, যারা কিনা অন্য অন্য জায়গায় পার্টি করছিল। দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা আজ খুবই ফুর্তিতে রয়েছে। তখনই অভিষেকের কাছে একটি ছেলে আসে এবং সে জিজ্ঞাসা করে সে কি নিশ্চিত যে সেই মেয়েটি মারা গিয়েছে। মেয়েটি আসলেই মারা গিয়েছে। আবারও দিয়ার কাছে প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে এবং ফোন করে তাকে সরি বলা হয়। দিয়া তো কলটা পেয়েই হকচকিয়ে যায়। অন্যদিকে আমরা দিয়া এবং হিয়ার ভাইকে দেখতে পাই যে অন্য একটি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল, আর এই সময় বারবার তার মা তাকে ফোন করছিল। এক সময় সে ফোনটা ধরে, আর তারপরে তার মা বেশ চিন্তিত হয়ে গিয়ে তাকে তার বোনের নিখোঁজ হওয়ার ব্যাপারে জানিয়ে দেয়। আর এদিকে রিয়ান বলে তারা অনেক বড় হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে তো মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তখন দিয়ার মা বলে যে দিয়া অনেক দায়িত্বমান মেয়ে, সে কোনোদিনও ফোন না তুলে থাকবে না, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, তুমি কি একবার খোঁজ নাও। তো তখন তার ভাই বলে ঠিক আছে, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। আর অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে একটি নতুন চরিত্রের আবির্ভাব ঘটে, আর এটি হলো দিয়ার ল ফার্মের বস সিনিয়র উকিল বর্মন। আর এই উকিলকে অনেক জায়গায় টিভিতে শোতে দেখা যায়। সে অনেক বড় একজন উকিল ছিল, কিন্তু সে পুলিশের উপরে কিছুটা বিরক্ত বলেই মনে হয়। সে বলে দিয়ার পুলিশের কাছে আসার আগে তার সাথে একবার যোগাযোগ করা উচিত ছিল। জাভেদ তখন বলে বিপদে পড়লে মানুষ তো সবার
সবার আগে পুলিশের কাছেই আসবে, তাই নয় কি? আর তারা যথেষ্ট চেষ্টা করছে দিয়ার বোনকে খুঁজে পাওয়ার। আর এই সময় নদীর ধারে লাশ পাওয়া গিয়েছে এই খবরটি জাভেদের কাছে আসে, তাই তারা হন্তদন্ত হয়ে সেখানেই চলে যায়। আর দিয়া তখন প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে সেই লাশটাকে দেখতে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে লাশটি হেয়ারলেস ছিল না। সে এই খবর জানাতে বাকি দুজনও হাঁফ ছেড়ে বাঁচে। আর অন্যদিকে আমরা হিয়াকে দেখতে পাই, হিয়ার নৌকাটি আস্তে আস্তে পাড়ে চলে আসে। সেই জন্য সে যা হোক করে বহু কষ্টে আর সাহায্যের জন্য সে রাস্তার দিকে চলতে থাকে। ঠিক এমন সময় একটি গাড়ি চলে আসলে সে গাড়িটিকে থামানোর চেষ্টা করে। হিয়া গিয়ে তাদের গাড়ির সামনে পড়ে যায়, আর গাড়ির মধ্যে একটি কাপল ছিল। হিয়ার এই অবস্থা দেখে তাকে দ্রুত গাড়িতে তুলে নেয় তারা। ছেলেটি অবশ্য গাড়িতে হিয়াকে তুলতে চাইছিল না, কারণ সে পুলিশের ঝামেলায় জড়াতে চাইছিল না। হিয়ার যে অবস্থা রয়েছে তাকে হসপিটালে নিয়ে গেলেও পুলিশের ঝামেলায় তাদেরকে জড়াতেই হবে। মেয়েটি তখন বলে হিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কারণ মেয়েটির অবস্থা একদমই ভালো নয়। আর এখানে আমরা জানতে পারি এরা আসলে স্বামী স্ত্রী নয়, এরা বরং পরকীয়ায় লিপ্ত ছিল, যাই জন্যই এরা এত ঝামেলায় জড়াতে চাইছিল না। তারপরে তারা হিয়াকে নিয়ে গিয়ে একটি হাসপাতালের বাইরে ফেলে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দিয়া পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফেরে, আর এদিকে সঞ্জনা ফ্লাইট ধরার জন্য বেরোচ্ছিল। তখন দিয়া তাকে থাকার জন্য অনুরোধ করে। তখন সঞ্জনা বলে সে অনেক চেষ্টা করেছে, তাকে কিন্তু এখন যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে দিয়া জাভেদকে সেখানে বসতে দেয় আর তাকে কফি তৈরি করে দেয়। জাভেদ তখন দিয়াকে এটা সেটা বলে তার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সে তো বারবার তার বোনকে নিয়ে টেনশন করতেই থাকে। আর এরপরে জাভেদ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক এই সময় দিয়ার কাছে একটা ফোন আসে, আর দিয়া তো পাগলের মতন করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। জাভেদ তাকে তখন বারবার জিজ্ঞাসা করে কার ফোন এসেছে, কোথায় যাচ্ছেন, কিন্তু দিয়া তো তাকে কোনো কিছুই বলে না। বোঝাই যাচ্ছিল সে বড় কোনো দুঃসংবাদ শুনতে পেয়েছে। আর এরপরে আমরা দিয়াকে কিংসুকের হাসপাতালে দেখতে পাই। হিয়া সেই কাপলগুলোকে যে হাসপাতালের নাম বলেছিল সেটাতে কিংসুক চাকরি করে। দিয়া তো কিংসুককে দেখে পাগলের মতন জিজ্ঞাসা করে তার বোনের সাথে কি হয়েছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে কিংসুক বলে তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়েছে, আর শুধুমাত্র একজন নয় অনেকজন মিলে তাকে এই কষ্টটা দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তারা হিয়াকে হয়তো জলে ডুবিয়ে মারতেও চেয়েছে, বা অথবা সে নিজেই বেহুশ অবস্থায় জলের মধ্যে পড়ে গিয়েছে। এই কথাগুলো শুনে যেন দিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপরে সে নিজেকে কিছুটা সামলে তার বোনের সাথে দেখা করতে যায়। তার অবস্থা দেখে দিয়া একেবারেই ভেঙে পড়ে। আর আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই হিয়ার খিঁচুনি শুরু হয়। আর এটা দেখে দিয়া তাড়াতাড়ি করে কিংসুককে ডাকতে চলে যায়। কিংসুক যাবে তার বড় বোনের সাথে কথা বলছিল, তাদেরকে এসে হিয়ার অবস্থা সম্পর্কে জানায়। তার অবস্থা অতিরিক্ত খারাপ, তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এইসব শোনার পরে দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। এরপরেই আমরা গল্পের মধ্যে নতুন এক চরিত্রের আবির্ভাব দেখতে পাই, যার নাম হলো ম্যাক। ম্যাক কারোর সাথে বক্সিং খেলছিল, আর তাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে পরি নামের এক মেয়ে চলে আসে। তখন ম্যাকের বন্ধুরা পনিকে বলে ম্যাককে থামাতে। শেষ পর্যন্ত ওই লোকটিকে একেবারে ধরাশায়ী করার পরে ম্যাক ফিরে আসে। তারপরেই আমরা পনি আর ম্যাকের অন্তরঙ্গর মুহূর্ত দেখতে পাই। তারপরে আমরা জানতে পারি ম্যাকের সাথে পনির সম্পর্ক থাকলেও ম্যাকের বাবা পনিকে ব্যবহার করে। পনি আর তার বাবার দরিদ্রতার সুযোগ নিয়ে এসে নানান সময় পনিকে শারীরিকভাবে শোষণ করে। আর এরপরে পনি বলে ম্যাকের বাবা আজকে তার সঙ্গে দেখা করতে আসবে। এটা শোনার পরে তো ম্যাক খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। পনি তখন তাকে থামায় এবং কাঁদতে কাঁদতে তাকে একটু সাহায্য করতে বলে। সে বলে তার এই সবার ভালো লাগছে না, সে ম্যাককে ভালোবাসে। ম্যাক তখন পনিকে তাচ্ছিল্য করে বলে যে তোমাকে নিজেকেই তোমার সাহায্য করতে হবে। এরপরে আমরা ম্যাককে জিমে দেখতে পাই, যার সাথে জাভেদ খান দেখা করতে আসে। তারপরে সে জাভেদ খানকে দেখেই দৌড়াতে শুরু করে দেয়। তবে শেষ পর্যন্ত জাভেদ ম্যাককে ধরতে সক্ষম হয়। এরপরে সে ম্যাককে জিজ্ঞাসা করে যে সে কেন পালাচ্ছিল। ম্যাক তখন বলে সে পালাচ্ছিল না, প্রতিদিনই সে জিমের পর এইভাবেই দৌড়ে দৌড়ে বেড়ায়। জাভেদ তখন বলেন তার গার্লফ্রেন্ড হিয়ার সাথে ভয়ানক শারীরিক সম্পর্ক হয়েছে। জাভেদ তখন তাকে বলে তার গার্লফ্রেন্ড হিয়ার সঙ্গে ভয়ানকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই কথা শুনে তো ম্যাক হেসে ফেলে এবং তাকে বলে যে সে কি নিশ্চিত তার সঙ্গে জোরপূর্বকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। জাভেদ বলে আমি নিশ্চিত, তবে সন্দেহটা এখন তোর উপরেই যাচ্ছে। ম্যাক তখন আরো বেশি হাসে এবং বলে হিয়াকে তার জোর করার কিছু নেই, সে যখনই চাইবে তখনই হিয়া তার সাথে রাত কাটাবে। জাভেদ তখন জিজ্ঞাসা করে হিয়ার সঙ্গে কি তার আগে থেকেই সম্পর্ক ছিল। ম্যাক তখন জানায় যে হ্যাঁ, অনেক আগে থেকেই সম্পর্ক ছিল এবং অনেক গভীর সম্পর্ক ছিল, কারণ আপনি যদি ওর সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি এটা খুব ভালো করেই দেখতে পেয়ে যাবেন। ম্যাক তখন জাভেদকে
চা খাওয়ার নিমন্ত্রণও জানায়। তখন জাভেদ বলে তার প্রেমিকার এই অবস্থা আর সে এখন ঠান্ডা মাথায় চা খাবে। তখন ম্যাক বলে জাভেদ যদি হিয়াকে আগে থেকে চিনতো তাহলে এটা কোনো বড় ব্যাপার নয়। তখন ম্যাক বলে সে যদি আগে থেকে হিয়াকে চিনতো তাহলে সে বুঝতে পারতো এটা কোনো বড় ব্যাপার নয়, আর একদিন তার সাথে এরকমটা হতোই। এর কারণটা হলো হিয়ার চলাফেরা। তার চলাফেরা ভীষণ উচ্ছৃঙ্খল ছিল, যখন তখন ছেলেদেরকে জড়িয়ে ধরতো, বন্ধুদের সাথে এখানে ওখানে চলে যেত, ছোট ছোট কাপড় পরতো, ছেলেদেরকে উস্কাতো, আর এইসব যে করবে তার সাথে তো খারাপ হবেই। ভাবুন তাহলে কতটা ছোট লোক চিন্তা ভাবনা। আর এই পরে এই দৃশ্যটা পাস্টে চলে যায়। আমরা হিয়া আর ম্যাককে দেখতে পাই যারা কিনা অনেক খুশি ছিল একে অপরের সঙ্গে। বর্তমানে আমরা দিয়াকে দেখতে পাই যে কিনা ওষুধ কিনছিল হিয়ার জন্য। তখনই কিংসুক এসে তাকে ডেকে নিয়ে চলে যায় আর তাকে শান্ত হয়ে বসতে বলে এক জায়গায়। কিংসুক তাকে কিছু খাবার খেতে বলে, কিন্তু সে তো কিছু খেতেই চাইছিল না। দিয়া একটু সময় পেয়ে কান্না শুরু করে দেয়, কারণ কি সে তো পুরো ভেঙে গিয়েছিল। আর সে কাঁদতে কাঁদতে বলে আজকে তাদের বাবা মা আসবে, জানি না তারা কি করবে। তারপরে কিংসুক দিয়াকে জিজ্ঞাসা করে হিয়া কি তোমাকে কিছু বলছিল? তখন দিয়া জানায় হিয়া ম্যাকের কথা জিজ্ঞাসা করেছিল। তখন কিংসুক জানায় যে হিয়া কি ম্যাকের সাথেই এখানে এসেছিল। অন্যদিকে হিয়ার হালকা হুঁশ এলে সে পাগলের মতন ছটকাতে শুরু করে যন্ত্রণার কারণে। আর এরপরে নার্স তাড়াতাড়ি কিংসুককে ডেকে পাঠায়। কিংসুক এসে তাকে একটা ঘুমের ওষুধ দিয়ে দেয়, যার পরে হিয়া একটু শান্ত হয়। অন্যদিকে আমরা জাভেদ খানকে দেখতে পাই যে কিনা ম্যাককে তুলে এনেছিল। তখন তাকে জাভেদ খান জিজ্ঞাসা করে তার কেন মনে হয় হিয়ার সাথে এমন একদিন ঘটতো। তখন তাকে ম্যাক বলে হিয়ার সাথে তার লাস্ট দেখা হয়েছিল একটা ডিস্কোতে, যেখানে তার রাহুল এবং স্যান্ডির সাথেও দেখা হয়েছিল। এই দুজনের সাথে দেখা হওয়ার পরে হিয়া এমন ভান করছিল যেন এরা দুজন তার কাছে একটা বড় বোঝা। তখন জাভেদ তাকে জিজ্ঞাসা করে এই দুজন কারা। তখন ম্যাক তাকে বলে এই দুজনের মধ্যে একজন তাকে ইন্টারনেটে আর একজন তাকে সরাসরি তার সঙ্গে খারাপ কাজ করার হুমকি দিয়েছিল। অথচ হিয়া তাদেরকে এমন ভাবে জড়িয়ে ধরছিল যেন মনে হচ্ছিল কতদিনকার পুরনো বন্ধু তারা। এমন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবে না তো কার সাথে ঘটবে বলুন। ম্যাক তখন আরো বলে মেয়েদের আর ছেলেদের মধ্যে একটা পার্থক্য থাকে, যে পার্থক্যটাকে ভালো পরিবারের মেয়েরা বজায় রাখে, কিন্তু হিয়ার মতন পরিবারের মেয়েরা বজায় রাখে না। টাইট কাপড় পরে ছেলেদের জড়িয়ে ধরলে ছেলেরা তো ভাববেই তাদেরকে আমন্ত্রণ দেওয়া হচ্ছে। এতে তো ছেলেদের কোনো দোষ নেই। যে ছেলেটি তাকে এরকম হুমকি দিয়েছে তার সঙ্গে কথা বললে নাচানাচি করলে সে তো এগুলো করবেই। দৃশ্য চলে যায় সেখানে যেখানে কলকাতায় ডিস্কোতে ম্যাকের সাথে হিয়ার দেখা হয়েছিল, অর্থাৎ দুর্ঘটনার দিন। ম্যাক সেখানে তখন পনির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। এমন সময় এসে শুনতে পায় যে হিয়া চলে এসেছে। আর এখানে আমরা বুঝতে পারি পুনিও হিয়ার ব্যাপারটা জানতো খুব ভালো করেই, আর সেই সবকিছু মেনে নিয়ে এই সম্পর্ক চালাচ্ছিল। আর হিয়া সেখানে চলে আসাতে ম্যাক এমন ভান করে যেন সে খুব খুশি হয়েছে। তাই সে হিয়াকে জড়িয়ে ধরে এবং তাকে তার প্রিন্সেস বলে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। আর সেখানে আমরা ম্যাকের বন্ধু লাকিকেও দেখতে পাই যে কিনা একজন গে ছিল। তাকে নিয়ে সব বন্ধুরা সব সময় মজা করতে থাকে। আজকেও ম্যাক এবং বাকিরা সেই মজাই শুরু করে দেয়। হিয়া তখন খুব রেগে যায় আর বলে কারোর সাথে এমন আচরণ করা উচিত না। এরপরে ম্যাক তার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তারপরে সবকিছু স্বাভাবিক হয়। আর তারপর তারা পার্টি শুরু করে। আর হিয়া তখন ড্রিঙ্ক করতে করতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর এই সময় ফোন আসলে সে কথা বলার জন্য বাইরে যায়। বাইরে আমরা স্যান্ডিকে তার দল সহ দেখতে পাই। এই স্যান্ডি হলো সেই অভিষেক যার সাথে পুলিশ স্টেশনে হিয়ার সঙ্গে ঝামেলা হয়েছিল। সে তখন হিয়াকে বলে সে যা কিছু করেছে তার জন্য যেন হিয়া তাকে ক্ষমা করে দেয় আর হিয়া যেন তার সাথে নতুন করে বন্ধুত্ব শুরু করে। এরপর যখন সে ভেতরে যায় তখন আমরা রাহুলকেও দেখতে পাই। আর রাহুল ও হিয়ার সাথে একই কথা বলছিল। আর এই সবকিছু লক্ষ্য করছিল হচ্ছে ম্যাক। আর এই জন্যই ম্যাক হিয়ার আড়ালে তাকে বেশ গালমন্দ করছিল। আর হিয়া যখন রাহুলের সাথে কথা বলছিল তখন ম্যাক সেখানে গিয়ে দাঁড়ায়। রাহুল তখন নিজেকে পরিচয় দেয়। সে বলে তার আর হিয়ার খুব অন্ধকার একটা অতীত রয়েছে আর তারা এই সবকিছুই মনে রাখতে চায় না। তখন হিয়াও তার কথায় সম্মতি জানায়। তারপরে আমরা হিয়াকে দেখতে পাই যে স্যান্ডি আর রাহুলের সঙ্গে ডান্স ফ্লোরের মধ্যে নাচ করছিল আর দূর থেকে রেগে গিয়ে এই সবকিছু দেখছিল ম্যাক। তারপরে দৃশ্যটি বর্তমানে চলে আসে। আমরা হাসপাতালে হিয়ার বাবা মাকে দেখতে পাই। হিয়াকে দেখে তার ভাই রিয়ান বলে সে এইসব কিছুর সাথে নিজেকে জড়াতে পারবে না, তার একটা সম্মান রয়েছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে হিয়ার বাবা কিংসুককে জিজ্ঞাসা করে হিয়ার সুস্থ হতে কতটা সময় লাগবে। তখন দিয়া তাকে বলে যে অন্য রোগীদের তুলনায় সে তাড়াতাড়ি রিকভার করছে। তার শারীরিক সুস্থ
সুস্থতা আসতে বেশি দেরি নেই, তবে মানসিকটা আসতে দেরি আছে। তখন হিয়ার বাবা বলে, কিন্তু তারা তো শক্ত নয়, তারা কিভাবে এগুলো থেকে বার হয়ে আসবে? যে কথা শুনে আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারছিলাম তার বাবা মার খুব একটা যায় আসে বলে মনে হয় না। আর এই কথাটা শোনার পরে আমরা খুব ভালো করে বুঝতে পেরে যাই তারা হিয়ার এই দুর্ঘটনার ব্যাপারে তাকেই দোষারোপ করছিল, আর তার এই সময় তার পাশে থাকার জায়গায় তার পাশ থেকে সরে যাচ্ছিল। তার ব্যাপারে দুঃখিত হওয়ার জায়গায় তাকেই তারা ঘৃণার নজরে দেখছিল। তখন দিয়ার বাবা বলে যে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে হিয়া কোথায় থাকবে? দিয়া তখন অবাক হয়ে যায়। সে বলতে থাকে ঘরে থাকবে, আর কোথায় থাকবে? আর এইসব নিয়ে কথা বলার এখন কোনো প্রয়োজন নেই। তবে আমরা দিয়ার বাবাকে দেখে বুঝতে পারি যে এই সব কিছুই সে মেনে নিতে পারছে না। আর হিয়ার মা তখন হিয়াকে জিজ্ঞাসা করে যে সে এই সব কিছু কেন করলো, যেখানে আমরা বুঝতেই পারছি তার মাও তাকেই দোষারোপ করছে। আর এদিকে জাবেদ স্যান্ডিকে তুলে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অন্যদিকে আমরা দিয়া এবং তার পরিবারকে দেখতে পাই তাদের মধ্যে ঝামেলা বেঁধে গিয়েছে, কারণ দিয়া বলেছে তার বোনের এই ঘটনা নিয়ে সে কেস লড়বে। তার বাবা মা চায় না যে এই কেসটা সে লড়ুক, কারণ তাদের সম্মান খারাপ হয়ে যাবে, তাদের সোসাইটিতে নাম খারাপ হয়ে যাবে। আর তার ভাই তো তাকে কোনোভাবেই কেসটা লড়তে দেবে না, কিন্তু দিয়া তার সত্ত্বেও হার মানে না। সে বলে আমি এই কেসটা লড়বো, আমি আমার বোনকে জাস্টিস দেবো। এই বলে সে রেগে মেগে ঘর থেকেই বেরিয়ে চলে যায়। আর অন্যদিকে আমরা ম্যাককে দেখতে পাই, যে কিনা হিয়ার সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিল। প্রথমে তো দিয়া তাকে অ্যালাউ করে না হিয়ার কাছে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা ম্যাককে দেখতে পাই। অন্যদিকে আমরা জাভেদকে দেখি যে ম্যাককে খুব ভালোভাবে অবজার্ভ করছিল, কারণ ম্যাককে যে আগে দেখেছিল সেভাবে সে আজ দেখতে পাচ্ছে না। ম্যাক টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপরে আমাদেরকে একটা পাস্টের সিন দেখানো হয়। ডিস্কোর মধ্যে যখন হিয়া তাদের সঙ্গে ডান্স করার পরে ম্যাকের কাছে আসে তখন ম্যাক রেগে যায়, আর তারপরে সে হিয়ার সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয়। সে হিয়াকে বলে সে ওদের সাথে এত ভালোভাবে নাচছিল কেন? সে কি ভুলে গিয়েছে তারা তাকে কোন ধরনের হুমকি দিয়েছিল? এরপরও কি তার উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা? হিয়া তখন এইসব শুনে বলে সে সবকিছু ভুলে গিয়েছে। তারা তো ভুল বুঝে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে ম্যাক এইসব কথা মানতে চায় না আর হিয়ার সাথে অনেক নোংরা ব্যবহার করতে থাকে। এক সময় সে হিয়াকে ধাক্কা দিয়ে দেয়, বিনিময়ে তাকে হিয়াও থাপ্পড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুনি বারবার ম্যাকে কল দিচ্ছিল এবং তার কাছে আসতে বলছিল, কিন্তু ম্যাক তখন তাকে বলে সে এখন হিয়াকে রেখে আসতে পারবে না, তার কাছে এখন হিয়ার কাছে থাকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে সে হিয়ার মাথাটিকে নিজের কোলে রেখে তাকে ঘুম পাড়ানি গান গায়ে শোনাতে থাকে। আসলে সে কিংসুকের কাছে কিছুটা অনুমতি নিয়ে নিয়েছিল হিয়ার কাছে থাকার জন্য। এই সব কিছু দেখার পরে কেন জানি না জাবেদ হিসাব মেলাতে পারছিল না। সে চুপচাপ সেখান থেকে চলে আসে। তখনই পেছন পেছন যায় দিয়া। তখন তাকে সে জিজ্ঞাসা করে চুপচাপ কেন চলে এলো জাবেদ? তখন জাবেদ তাকে বলে অপরাধীর ব্যাপারে পুলিশের এক ধরনের সিক্স সেন্স কাজ করে, যা থেকে আমি বুঝতে পারছি ম্যাক মিথ্যে কথা বলছে। দিয়া এটা শুনে বলে ম্যাক আর হিয়া তারা দুজন তো খুবই ভালো বন্ধু। হিয়া তো তাকে খুবই ভালোবাসে। প্রথমবার যখন তাদের ব্যান্ডের ব্যাপারে দেখা হয়েছিল তখন তো আমিও সেখানে উপস্থিতি ছিলাম। আর ম্যাক তখন হিয়াকে অনেক বেশি সাহায্যও করেছিল। তার কথার জবাবে জাবেদ তার কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই আজকে জাবেদ হিয়াকে জিজ্ঞাসাবাদ করবে। আর হিয়াকে জিজ্ঞাসাবাদ করার সময় হিয়া যখন এই সব কিছু মনে করার চেষ্টা করছিল তার আরো বেশি শরীর খারাপ হয়ে যায়, যার কারণে কিংসুক তাকে জিজ্ঞাসাবাদ করতে বারণ করে দেয়। অন্যদিকে জাভেদ যখন ইনভেস্টিগেশন করছিল তখন সে ম্যাকের লোকেশন 3টে জায়গায় পেয়েছিল সেদিনকার রাত্রে, ওই ক্লাবের মধ্যে এবং হিয়া যেখানে ছিল তার আশেপাশে আর তার সঙ্গে তার ফ্ল্যাটে। আর তারপরেই তার কাছে একটা ফোন আসে, তাকে জানানো হয় ম্যাক যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে একটি মেয়ের আত্মহত্যা করা বডি পাওয়া গিয়েছে। মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে দিনকার রাতে হিয়ার সাথে সবকিছু হয়েছিল ম্যাক তার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। আর সেই দিন রাতে এই ঘটনাটি 3টে মেয়ের সাথে ঘটেছিল, যেখানে 2টো মেয়ে বাঁচতে পারেনি, হিয়াই একমাত্র যে কিনা বেঁচে গিয়েছিল। অন্যদিকে আমরা হিয়াকে দেখতে পাই ডক্টর হিয়াকে ছেড়ে দিয়েছিল, সে এখন বাড়ি চলে এসেছে। তবে তার বাবা মা তাকে সেভাবে একসেপ্ট করতে পারেনি। একটি মহিলা যখন তার সাথে দেখা করতে এসেছিল তখনই তার বাবা মা তাকে ওপরে পাঠিয়ে দেয়। মনে হচ্ছিল যেন সে কত বড় পাপ করেছে, তার এই দুনিয়াতে বাঁচারই কোনো অধিকার নেই। আর এটা দেখার পরে দিয়ার খুবই খারাপ লাগে। দিয়া বুঝতে পারে যে হিয়া কতটা কষ্ট পাচ্ছে। আর হিয়া আসলে সেখান থেকে নিজেই উঠে চলে এসেছিল, সে চাইছিল না তার বাবার কোনো অপমান হোক। আর এখানে দিয়া ভেবে নিয়েছিল তার বোনকে সে জাস্টিস দেবেই। তারপরে সিনটা চেঞ্জ হয়, চলে যায় পাস্টে। আমরা দেখতে পাই ম্যাক তাড়াতাড়ি ক্লাব থেকে বার হয়ে গিয়েছিল। বার হয়ে গিয়ে সে চলে যায় পুনির ফ্ল্যাটে এবং সেখানে গিয়ে তাকে জোর করে মদ খাওয়াতে থাকে। যখন একেবারেই মাতাল হয়ে যায় সে, তখনই সে একটা মেডিকেলের বই নেয় আর সে দেখে
নেয় কিভাবে রক কাটলে মানুষ দ্রুত মারা যায়। আর এরপরে সেই অনুযায়ী ম্যাক পুনির হাতের একটি রক কেটে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণে সেখানেই পুনি মারা যায়। আর পুনির রক্ত দিয়ে এসে দেয়ালে লিখে দেয় আই অ্যাম ব্যাড। এরপর সে তাকে টেনে নিয়ে বারান্দায় নিয়ে যায় আর সেখান থেকে তাকে নিচে ফেলে দেয়। এমন একটি অবস্থা তৈরি করে তাকে দেখে মনে হয় যে সে আত্মহত্যা করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই খাওয়ার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছিল। তাদের মধ্যে তখনই কোনো একটা কথা নিয়ে ঝামেলা বেঁধে যায়, কারণ হিয়া বলেছিল যে সে একটু বাইরে যেতে চায় মন মানসিকতা ভালো করার জন্য, এবং তার বাবা বলে সে কোথাও যাবে না, এই অবস্থায় তাদেরকে কোথাও যেতে হবে না। সে আসলে তাকে ছোট করছিল। এই কথাতে দিয়া যখন প্রতিবাদ করে তার বাবা মা তার উপরেই উল্টে ভেঙে পড়ে। আর দিয়া এখানে খুবই অবাক হয়ে গেছিল তার বাড়ির লোকে চিন্তা ভাবনা দেখে। তারা এতটা নিচে নেমে যাবে সে কোনোদিনও ভাবতে পারেনি। অন্যদিকে আমরা দেখতে পাই রিয়ান বাড়ি ফেরে, মানে তাদের ভাই বাড়ি ফিরে বেশ চিল্লামিল্লি করতে থাকে, কারণ তাদের কাছে লোকাল পত্রিকা থেকে একটা ফোন এসেছে। তারা হিয়ার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। আপাতত এই ব্যাপারটি তার বিজনেস পার্টনার সামলে নিয়েছে। তবে রিয়ান বলে তার অনুমতি ছাড়া তারা দুজনেই যেন কোথাও বাইরে না যায়। আর তারপরে দিয়া বলে যে রিয়ান সম্মান বাঁচানোর কথা বলছে, আর এদিকে তুই আমাদেরকে সম্মানের কথা বলছিস। তুই পার্টির নামে রিসর্টে গিয়ে ঠিক কি করিস সেগুলো কি আমরা কেউই জানি না? রিয়ান তো এই কথা শুনে এবারে রেগে যায় আর দিয়ার গায়ে হাত তুলে দেয়। আর তারপরেই আমরা দেখতে পাই সে নিজের ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। আর অন্যদিকে ম্যাকের এক বন্ধু ম্যাককে এসে বলে সে ইন্টারোগেশনে গিয়েছিল। ইন্টারোগেশনে সুন্দরী এক মেয়ে পুলিশ আমাকে লাইন দিচ্ছিল। সে আসলে মৌসুমীর কথা বলছিল যে জাভেদের আন্ডারে তাদের কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল। মৌসুমী ইন্টারোগেশনের সুবিধার জন্য তার সঙ্গে এই নাটকগুলো করছিল। আর এই বোকা ছেলে ভাবছে সে পুলিশকে পটিয়ে ফেলেছে। অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে লাকিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। তখন লাকির মা বলে যে ওর মন মানসিকতা একদমই ভালো নেই, কারণ ওর একটা বান্ধবী রিসেন্টলি সুইসাইড করেছে। তারপর থেকে লাকি বেশ ডিপ্রেশনে রয়েছে। তখন জাভেদ লাকিকে সেই রাত্রের কথা জিজ্ঞাসা করে। সেই রাত্রে ম্যাক চলে যাওয়ার পরে তারা অনেকবার হিয়াকে ফোন করেছিল। হিয়াকে না পাওয়ার পরে তারা সবাই সেখান থেকে বার হয়ে গিয়েছিল। তারপরে জাভেদ তাকে জিজ্ঞাসা করে যে রাতে পুনু মারা যায় সেদিনকার সে তার ফ্ল্যাটে কি করছিল। এই কথা শুনে লাকি বেশ চমকে যায়। আর এই কথাটা শোনার পরে লাকির মাও খুব অবাক হয়ে যায়। এরপরে জাভেদ তার বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে পরে সে লাকিকে নিজের খপ্পরে নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। জাভেদ তাকে জিজ্ঞাসা করে পুনু আর ম্যাকের সম্পর্ক কেমন ছিল। তাদের সম্পর্ক ভাই বোনের মতনই ছিল। লাকি সেই রাতে পুনের ফ্ল্যাটে গিয়েছিল। পুনের খুব মন খারাপ ছিল, তাই জন্য সে তাকে চলে যেতে বলে। তারপরে ঘটনাটি ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখতে পাই সব কথাটা সত্যি নয়। পুনের খুব মন খারাপ ছিল। পুন তাকে চলে যেতে বলে, কিন্তু লাকি তাকে কোনো একটা কথা জানাতে এসেছিল, খুব জরুরি কথা। তারপরে লাকি পুনকে কি বলে এবং তার ফোনে কি দেখায় সেটা আমাদেরকে দেখানো হয় না। আর এরপরে পুন যা যা দেখে সেগুলো দেখার পরে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। আর অন্যদিকে জাভেদ তার সন্দেহের কথাটা দিয়াকে বলে। আর তখন সে বলে যে পুন হয়তো নিজেকে নিজে মারেনি, এর পেছনে কোনো ঘটনা রয়েছে। আর ম্যাকই এই সব কিছু বলতে পারবে। আর এরপরে জাভেদ এটাও জানতে পেরে গিয়েছিল ম্যাক আর পুনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। বাড়ি থেকে ভাই বোন বললেও তারা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল। আর সেই দিন রাত্রেবেলা আমরা দেখতে পাই হিয়া যখন বসেছিল তখন দিয়ার ফোনে একটি ভিডিও আসে। তখন দিয়া আসলে বাথরুমে গিয়েছিল, সেই কারণে হিয়া সেই ফোনটাকে নিয়ে ভিডিওটা প্লে করে। আর তখন সে দেখতে পায়, আর সেখানে আমরা দেখতে পাই ওই রাত্রের ঘটনা, যেখানে কেউ হিয়ার গলাতে পা তুলে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আর সেটা আর কেউ নয়, স্বয়ং ম্যাক ছিল। এটি দেখার পরে হিয়া সাথে সাথে ওই ভিডিওটিকে ডিলিট করে দেয়। তখনই দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু হিয়া তখন কিচ্ছু বলে না। সেই রাতেই হিয়া আত্মহত্যা করার চেষ্টা করে। আর রাত্রের বেলা যখন দিয়া বুঝতে পারে কোনো গড়বড় রয়েছে, সে তাড়াতাড়ি করে হিয়ার রুমে যায় এবং দেখতে পারে যে এই ঘটনা। তারপরে দিয়া তাড়াতাড়ি করে তার বোনকে নিয়ে হসপিটালে যায়। আর তারপর আমরা দেখতে পাই জাভেদ ইনভেস্টিগেশন করার সময় একটি কালপিটের নাম খুঁজে পেয়েছিল, আর তাকে ধরার জন্য সে যাচ্ছিল। আসলে আর কেউ না, ম্যাককে ধরার জন্য যাচ্ছিল। জাভেদ একটি লিড পেয়েছিল, যার জন্য সে ম্যাককে তুলে নিয়ে আসে। এবার ম্যাককে তোলার সময় সবাই তো খুব ভয় পাচ্ছিল, মানে ম্যাকের বন্ধুরা। কিন্তু ম্যাক তো পাগলের মতন আচরণ করছে, তার যেন কোনো পরোয়াই নেই, তার কোনো যায়ই আসে না এইসব ব্যাপারে। তাকে দেখে মনে হচ্ছিল তার জেলের মধ্যে যাওয়াটা হেন কোনো বড় ব্যাপার নয়, সে চাইলেই এক্ষুনি জেল থেকে বার হয়ে
হয়ে আসতে পারবে। আর তারপরে জাভেদ তাকে কাগজ কলম দেয় আর সেই রাতে ঠিক কি হয়েছিল তাকে লিখতে বলে। ম্যাক তখন অবাক হয়ে বলে সে কোন রাতের কথা লিখবে। জাভেদ তখন তাকে মারার ভয় দেখায়। এরপরে সে লিখতে শুরু করে। একটু পরেই সে বলে সে তার বাবা আর উকিলের নাম্বারটা লিখে দিয়েছে, সে তার উকিল ছাড়া কোনো কথা বলবে না। আর এরপরেই জাভেদ চলে যায় লাকিকে খোঁজার জন্য। লাকির মা বলে লাকি তো এখন বাড়িতে নেই। আর অন্যদিকে জাভেদ বলে আচ্ছা ঠিক আছে। জাভেদ ভেতরে বসে অপেক্ষা করতে চাইলেও লাকির মা তা এড়িয়ে যায়। তার অনেকক্ষণ পরে লাকির মা একটি মহিলার সাথে বেরিয়ে যাচ্ছিল আর সেটা দেখার পরে জাভেদ আর সুদীপ তাদের পিছু নেয় আর মাঝ রাস্তায় তাদেরকে ধরে নেয়। আর তখন আমরা দেখতে পাই সেটা লাকি ছিল। তার মা আসলে মহিলার ভেসে তাকে লুকিয়ে একটা সেফ জায়গায় নিয়ে যাচ্ছিল যাতে করে তাকে পুলিশ ধরতে না পারে। জাভেদ তখন তাকে গ্রেফতার করে আর তার কাছে তার ফোন চায়। লাকি তখন জানায় যে তার কাছে তার ফোনটা নেই। আর অন্যদিকে হিয়া, দিয়া আর জাভেদকে আমরা বর্মনের অফিসে দেখি। হিয়ার এই কেসটা বর্মন লড়বে। আর অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে লাকিকে ধরে খুব মারধর করছিল এবং বলছিল যে সে জানে লাকি কিছুই করেনি, তাই সে লাকিকে বলছে সব সত্যি কথা বলে দেওয়ার জন্য। সে চুপ করে থাকলে কিন্তু তার শাস্তি আরো বাড়বে। অতিরিক্ত মার খাওয়ার পরে শেষ পর্যন্ত লাকি সবকিছু বলে দেয়। সেদিন রাতে সে টয়লেট থেকে নিজেই হিয়াকে ম্যাকের কাছে দিয়ে এসেছিল আর এই সবকিছুই সে করেছিল ম্যাকের ভয়েতে। আর এই প্রত্যেকটা কথা জাভেদ তখন আদালতে বলছিল। আর এদিকে অপর পক্ষের উকিল তাকে জিজ্ঞাসা করে যে গাড়িতে ঘটনাটি ঘটেছে সেই গাড়িতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাভেদ তখন জানায় গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। যে রেন্টাল থেকে তারা ভাড়া নিয়েছিল সেখানকার মালিকের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেই গাড়িটিকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে দিয়াকে এসে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসা করে তার ফোনে যে ভিডিওটি এসেছিল সেটা কি সে নিজের চোখে দেখেছে। সে তখন বলে যে না, সে নিজের চোখে দেখেনি, তবে তার বোন হিয়া দেখেছে। এরপরে উকিল জাভেদ আর হিয়াকে নিয়ে বেশ আজে বাজে কথা বলতে থাকে আর তাকে বলতে থাকে তাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে, না হলে জাভেদ কোনো প্রমাণ ছাড়া কেন তার কথা বিশ্বাস করবে। এইসব কথাবার্তায় দিয়া প্রচন্ড অপমান বোধ করতে থাকে, কিন্তু তারপরেও সে কোনো কথা বলে না। তারপরে তাদের হিয়ারিং শেষ হয়। এরপরে কিংসুক আর জাভেদ দুজনেই বলতে থাকে তাদের বর্মনের কাজ একদমই ভালো লাগছে না, যেহেতু এটা হয়তো, তারপরে দিয়া বলে হয়তো এটা সেনসিটিভ মামলা বলেই বর্মন এরম ভাবে হ্যান্ডেল করছে। এরপরে দিয়া যখন বর্মনের সাথে কথা বলতে চায় বর্মন তখন বলে তার কাজ আছে, এই বলে বর্মন এড়িয়ে চলে যায়। অন্যদিকে আমরা ম্যাকের মাকে দেখতে পাই যে কিনা তার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছে। সে তাদের উকিলকেও গালমন্দ করতে থাকে আর পাল্টা কথা বলতে থাকে। এই সবকিছু ম্যাকের বাবার জন্য হচ্ছে। তার বাবা পুনকেও মেরে ফেলেছে আর তার ছেলেকেও এখন জেলে পচে মরতে দিচ্ছে। এক পর্যায়ে ম্যাকের বাবা ম্যাকের মাকে ধরে ভীষণ মারধর করতে শুরু করে। আর সেটা দেখে আমরা বুঝতে পারি ম্যাক যে এতটা অসুস্থ পরিবারে বড় হয়েছে, সে বড় হয়ে এমন কাজটা করবে সেটা খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আর তারপরে আমরা দেখতে পাই দিয়া বর্মনের কাছে গিয়ে কথা বলে। তখন বর্মন তাকে কিছু একটা নিয়ে উল্টো পাল্টা বলছিল আর তখন দিয়া বলে সে তো আমাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে। এটা শোনার পরে বর্মন বলে ও আমি তোমাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করছি না, এই বলে সে যেন কেমন উগ্র উগ্র কথা বলতে শুরু করে দেয় আর বলে যে তারা চাইলে অন্য কোনো উকিলের কাছে চলে যেতে পারে। পরের দিন মামলার আগে সে হিয়াকে নিয়ে একটু বাইরে যায় আর সে বলে হিয়াকে কিছু বোঝানোর আছে তার। দিয়া কিন্তু তখন তার সঙ্গে যেতে চায়, কিন্তু বর্মন তাকে নিয়ে যায় না। সে হিয়াকে একাই বাইরে নিয়ে চলে যায় কোর্টের। ফিরে আসার পরে হিয়া তার স্টেটমেন্ট দেয়। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। দিয়া তো এদিকে হতভম্ব হয়ে বসে রয়েছে। আদালত এখানে ম্যাক আর তার বন্ধুদেরকে বেকাসুর খালাস করে দেয়, কারণ হিয়া বলে যে ম্যাক আর তার বন্ধুরা কিছুই করেনি। হিয়ার আসলে তাদের সাথে বড়সড় ঝগড়া হয়, যার কারণে সে এত মিথ্যে বদনাম দিয়েছে তাদেরকে। আর এই স্টেটমেন্ট দেওয়ার পরে হিয়া আদালত থেকে বেরিয়ে চলে যায়। আর দিয়া তখন অনেক খোঁজার পরেও তার বোনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সারাদিন তারা খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না। অনেক রাত করে হিয়া দিয়ার বাড়িতে চলে আসে। দিয়া তখন তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে কেন মিথ্যে কথা বলেছে, আর সে কিচ্ছু বলতে চাইছিল না। তারপরে দিয়া নিজের ভারসাম্য হারিয়ে তাকে মারধর করতে থাকে। হিয়া তখন দিয়াকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। তারপরে আমরা দেখতে পাই বর্মন দিয়ার সাথে এমন কি করেছে। তারপরে আমরা দেখতে পাই বর্মন হিয়ার সাথে ঠিক কি করেছিল, যার কারণে হিয়া নিজের স্টেটমেন্ট অব্দি বলতে দিল, কারণ শেষ অব্দি তো সে লড়তে চাইছিল। এমন কি হলো এই 5-10 মিনিটের মধ্যে। বর্মন হিয়াকে নিয়ে একটি ঘরে যায় যেখানে ম্যাকও উপস্থিত ছিল। এদিকে বর্মন আর রুদ্রদেব হিয়াকে বোঝাতে থাকে। এই সবকিছুর আগে যেন হিয়া একটু ম্যাকের সাথে কথা বলে নেয় ঠান্ডা মাথায়। হিয়া তো প্রথমে কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত বর্মন তার বাবা মার কথা এবং বিভিন্ন ধরনের কথা
বলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। ম্যাকের সাথে কথা বলতে রাজি করায় এবং ম্যাক তাকে বলে যে সে মাদক নেওয়ার কারণে এমনটা করেছে। সে হিয়ার উপরে রাগ করেই মাদকটা নিয়েছিল, তবে সেদিন হিয়ার সাথে যা করেছে সে একাই করেছে, তার বন্ধুদেরকে সে হাতও লাগাতে দেয়নি। ম্যাক তাকে বলতে থাকে সে হিয়াকে অনেক বেশি ভালোবাসে আর যদি হিয়া চায় তাহলে তারা এখনো অব্দি সুখে থাকতে পারে। সে হিয়াকে বিয়ে করবে, তারা অনেক দূরে পাহাড়ের ওপরে গিয়ে একটা ঘর বানিয়ে থাকবে। এই সবকিছু শুনে হিয়া কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। আর এরপরেই হিয়া গিয়ে ওই স্টেটমেন্টটি দিয়েছিল। কোর্ট থেকে বেরিয়ে গিয়ে সারাদিন হিয়া কোথায় ছিল সেটা আমরা জানতে পারি। ম্যাক হিয়াকে নিয়ে যায় পুনের ফ্ল্যাটে। সে বলে এই ফ্ল্যাটে আজ থেকে হিয়া থাকবে। তার বাবা যখন চাইতো পুনকে এখানে এসে ব্যবহার করত। সে তার বাবাকে বলে দেবে সে যেন কখনো এই ফ্ল্যাটে না আসে এবং সে যেন হিয়ার দিকে কোনোদিনও না তাকায়। এসব কথা শুনে প্রচন্ড চমকে ওঠে হিয়া। আর তারপরে সে ম্যাককে জিজ্ঞাসা করে যে সে কখন তার বাড়িতে তাকে নিয়ে যাবে। ম্যাক এই সময় হেসে তাকে বলে সে কি বিয়ের কথা বলছে, আর বিয়ের তো এখন কোনো প্রয়োজন নেই, আর তার তো এখন সত্যিটা জানা উচিত। সেদিনকার রাতে তার সাথে সাথে তার বন্ধুরাও তাকে ব্যবহার করেছে। এই কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ে হিয়া। আর এইসব কিছুর পরে ম্যাক সেখান থেকে বেরিয়ে যায়। এতদিন সে যেভাবে পুনকে ব্যবহার করে আসছিল, এইবারে সে হিয়াকে এভাবে ব্যবহার করবে ভেবেছিল। আর এরপরে হিয়া সেখান থেকে বাড়ি ফিরে চলে যায় আর এই সবকিছু তার বোনকে খুলে বলে। এই সবকিছু শোনার পরে দিয়া তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে এদের শাস্তি এবার হবেই হবে। এবারে অন্য কোনো উকিল নয়, এবারে সে তার বোনের হয়ে নিজে কেসটা লড়বে। আর এর সাথে সাথেই এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। খুব সম্ভবত এই সিরিজের দ্বিতীয় সিজন আসবে, ততদিন অবধি তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখনই ওয়েব সিরিজটির সেকেন্ড পার্ট চলে আসবে তখনই আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দেবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তার সঙ্গে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের এই ওয়েব সিরিজটি কেমন লেগেছে আর তোমরা এই সিজন 2টা দেখতে চাও কিনা। আর এর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে তোমরা মোহমায়া থেকে কাল রাত্রি শুরু করে সব রকমের বাংলা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেয়ে যাবে, সেগুলো তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। দেখা করছি তোমাদের সাথে আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।